এখন আমরা শুরু করতে চলেছি ক্লাস 12-এর বিএসটিডির পার্ট 1 মানে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। আজকে আমরা পড়ব প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের সেকেন্ড টপিক মানে ব্যবস্থাপনার নীতি। এবার আমরা শুরু করব আজকে এর পার্ট 2। চলো দেখে নেওয়া যাক। আগের দিন আমরা জেনেছিলাম প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বলতে কী বুঝি, তার নেচার অ্যান্ড সিগনিফিকেন্স কী এবং কিভাবে এই ম্যানেজমেন্টের কনসেপ্টটা ডেভেলপড হয়েছিল ফ্রম প্রিমিটিভ এরা। আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। আমরা দেখেছিলাম যে ক্লাসিক্যাল অ্যাপ্রোচের একটা ইম্পর্ট্যান্ট পোর্শন ছিল সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, যার প্রবক্তা ছিলেন টেলার। তাহলে আমরা টেলারের কন্ট্রিবিউশন কী সেটা জানবার আগে জেনে নিই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি বা কনসেপ্টটা কী। Scientific management implies the application of scientific methods of study and analysis to the problems of management. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি যে বৈজ্ঞানিক যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো কি করে অ্যাপ্লাই করা যাবে সেই সম্পর্কে গবেষণা এবং তার মাধ্যমে ম্যানেজমেন্টের বিভিন্ন প্রবলেমগুলোকে অ্যানালাইজ করে সেগুলোকে সলভ করা। A set of scientific techniques that are supposed to increase the efficiency of the enterprise. সুতরাং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে আমরা একটা সেট অফ সায়েন্টিফিক টেকনিক্সকে বুঝি। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে অর্গানাইজেশনকে আরও এফিশিয়েন্টলি রান করতে সাহায্য করা, যাতে অর্গানাইজেশন তার ডিজায়ার্ড অবজেক্টিভ অ্যাটেন্ড করতে পারে। এটা তো গেল বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নিশ্চয়ই কিছু নিয়মনীতির ওপর গড়ে উঠেছে। দেখে নেব সেগুলো কি কি। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ইজ বেসড অন ফলোয়িং প্রিন্সিপালস। দেখি প্রিন্সিপালসগুলো কি কি। সায়েন্টিফিক স্টাডি অ্যান্ড অ্যানালিসিস অফ ইচ এলিমেন্ট অফ এ জব। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে আমরা বৈজ্ঞানিক গবেষণাকে বুঝি এবং একটা কাজ যে বিভিন্ন এলিমেন্টে আমরা ভাগ করে দিই যার মাধ্যমে পুরো কাজটাকে সম্পন্ন করি, সেই প্রত্যেকটা এলিমেন্টের প্রপার অ্যানালাইজ করাকে বুঝি এবং তাতে সেই ব্যবস্থাপনার যে বৈজ্ঞানিক তত্ত্ব আছে তাকে আরোপ করবার চেষ্টা করি। ডেভেলপমেন্ট অ্যান্ড ইউজ অফ সায়েন্টিফিক মেথডস। একটা কাজ করার জন্য অনেক মেথডস থাকে। সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মাধ্যমে যে ম্যানেজমেন্টরা রয়েছেন তারা চেষ্টা করেন যে সায়েন্টিফিক মেথডগুলো রয়েছে সেগুলোকে ইউজ করার এবং সেগুলোকে আরও ডেভেলপমেন্ট করবার। সায়েন্টিফিক সিলেকশন অ্যান্ড রিজনেবল রেমুনারেশন। আমরা জানি একটা প্রতিষ্ঠানে কাজ করাতে গেলে আমাদের হিউম্যান রিসোর্স খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সায়েন্টিফিক ম্যানেজমেন্টে সায়েন্টিফিক্যালি অ্যানালিসিস করা হয় যে আমাদের হিউম্যান রিসোর্সের ডিমান্ড কতটা এবং সেই অনুযায়ী আমাদের কাছে কতটা হিউম্যান রিসোর্স অ্যাভেলেবেল আছে। যদি আমাদের কম থাকে তাহলে আমাদের সিলেকশন করতে হবে নতুন হিউম্যান রিসোর্সকে, কিন্তু সেই ওয়েটা যেন সায়েন্টিফিক হয়। শুধু তাই নয়, তাদেরকে অ্যাপয়েন্ট করবার পরও তাদেরকে প্রপার কী রেমুনারেশন দেওয়া যায় সেটাও কিন্তু সায়েন্টিফিক ম্যানেজমেন্টে পর্যালোচনা করা হয়। ক্লোজ কোঅপারেশন বিটুইন ওয়ার্কার্স অ্যান্ড ম্যানেজমেন্ট। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে ব্যবস্থাপকদের সাথে যারা কর্মী তাদের প্রপার কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন দরকার, কারণ কোঅপারেশন যদি কোনো জায়গায় ল্যাক হয়ে যায় তাহলে কিন্তু অর্গানাইজেশন ঠিকভাবে রান করতে পারে না। ম্যাক্সিমাম প্রসপারিটি ফর বোথ এমপ্লয়ার্স অ্যান্ড এমপ্লয়িজ। সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্টরা চেষ্টা করেন তাদের যে বেস্ট পসিবল ইউজ থাকে সেটা করার, অপটিমাম রিসোর্সের ইউজ করার। এগুলো যখনই করা হবে তখনই একটা অর্গানাইজেশনের প্রফিটেবিলিটি ম্যাক্সিমাম হবে। প্রফিটেবিলিটি ম্যাক্সিমাম হলে একটা অর্গানাইজেশনের প্রসপারিটি বাড়বে। ওভারঅল অর্গানাইজেশনের প্রসপারিটি বাড়া মানেই কিন্তু তার এমপ্লয়ার্স আর এমপ্লয়িজ দুজনেরই প্রসপারিটি ম্যাক্সিমাম হওয়া। ইন্টিগ্রেশন অফ ভেরিয়াস ফাংশনস। আমরা জানি একটা প্রতিষ্ঠান চালাতে গেলে আমাদের বিভিন্ন রকম ফাংশনসের দরকার হয়, যেমন প্রোডাকশান, মার্কেটিং, সেলিং। ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেই প্রত্যেকটা যে কাজ থাকে প্রত্যেককে সিঙ্ক্রোনাইজ করা খুব দরকার হয়, কারণ প্রত্যেকটা কাজে কিন্তু একে অপরের পরিপূরক। কোনো কাজ যদি মাঝখানে তার প্রপার গ্রোথটা যদি ল্যাক করে যায় তাহলে অর্গানাইজেশনের ওভারঅল অবজেক্টিভটাও কিন্তু অ্যাচিভ হতে পারবে না। এটা গেল সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, তার কনসেপ্ট এবং প্রিন্সিপালস।
আমরা জেনেছিলাম সায়েন্টিফিক ম্যানেজমেন্টের প্রবক্তা হচ্ছেন টেলর। টেলর যে কন্ট্রিবিউশন করেছিলেন সায়েন্টিফিক ম্যানেজমেন্টে সেগুলো এবার আমরা জানবার চেষ্টা করব। ফ্রেডরিক উইনস্লো টেলর was an American mechanical engineer who sought to improve industrial efficiency. টেলর ছিলেন আমেরিকান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি চেষ্টা করেছিলেন কি করে একটা ইন্ডাস্ট্রির এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে পারবে। তার সময়কাল হচ্ছে 20 মার্চ 1856 থেকে 21 মার্চ 1915। In 1874, he became an apprentice mechanist, learning factory condition at the grassroots levels. 1874 সালে তিনি একজন নোভিস মেকানিস্ট হিসেবে জয়েন করেছিলেন এবং চেষ্টা করেছিলেন বোঝবার যে গ্রাসরুট লেভেলে একটা ফ্যাক্টরির কন্ডিশন কি করে ইমপ্রুভ করা সম্ভব হয়ে থাকে। He was one of the intellectual leaders of the efficiency movement and was highly influential in reshaping the factory system of production. Efficiency movement এ যতজন ইন্টেলেকচুয়াল লিডার্সরা অংশগ্রহণ করেছিলেন উনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি ইনফ্লুয়েন্স করেছিলেন একটা ফ্যাক্টরি সিস্টেম অফ প্রোডাকশনকে রিশেপ করতে যাতে ম্যাক্সিমাম প্রোডাকশন অ্যাটেন্ড করা সম্ভব হয়ে পড়ে। He belonged to the era of industrial revolution characterized by mass production. যখন শিল্প বিপ্লব এসেছিল তখন তিনি তার অন্যতম পথিকৃৎ ছিলেন। আমরা জানি শিল্প বিপ্লবের সময় নতুন মেশিনারি ইন্ট্রোডিউস করার কথা ভাবা হয়েছিল, কারণ সেটাই একমাত্র উপায় যেখানে মিনিমাম হিউম্যান এফার্ট দিয়ে ম্যাক্সিমাম প্রোডাকশন করা সম্ভব হয়। টেলর কিন্তু সেই কনসেপ্টের ওপরেও আলোকপাত করেছিলেন। Taylor's contribution must be seen in the light of the effort made to perfect factory system of production. একটা ফ্যাক্টরি সিস্টেম অফ প্রোডাকশন কী করে পারফেক্ট করা যায় যার মাধ্যমে সে তার নিজের ডিজায়ার্ড অবজেক্টিভটা ফুলফিল করতে পারবে, টেলর কিন্তু সেখানে প্রথম আলোকপাত করবার চেষ্টা করেছিলেন। Taylor thought that scientifically analyzing the work, it would be possible to find one best way to do it. টেলর মনে করতেন যে কোনো কাজকে যদি সায়েন্টিফিক্যালি অ্যানালাইজ করা যায় তাহলেই একমাত্র সেই বেস্ট ওয়েটা খুঁজে পাওয়া সম্ভব যেটার মাধ্যমে অর্গানাইজেশন তার প্রফিটকে ম্যাক্সিমাম করতে পারবে। হি ইজ মোস্ট রিমেম্বার্ড ফর হিজ টাইম অ্যান্ড মোশন স্টাডি। তার টাইম এবং মোশন স্টাডির জন্য তিনি কিন্তু বিখ্যাত হয়ে আছেন আজও। এটা আমরা পরে আলোচনা করব। He suggested to break a job into its component parts and measure each to the second. তিনি সাজেস্ট করেছিলেন যে একটা জবকে বিভিন্ন কম্পোনেন্ট পার্টে ভাগ করে দেওয়া উচিত এবং প্রত্যেকটা ভাগ ঠিকমতো কার্যকর হচ্ছে কিনা তা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা তার পরবর্তী স্টেপে যাব। He wanted that workers should cooperate with the management and thus there would be no need of trade unions. তিনি মনে করতেন যে ওয়ার্কার্সরা যদি ম্যানেজমেন্টের সাথে প্রপার কোঅর্ডিনেট করে তাহলে কমিউনিকেশন ফ্লো হবে। কমিউনিকেশন ফ্লো হওয়ার মানে ইনস্ট্রাকশনও যেমন পাস অন হবে তেমনই গ্রিভেন্সেস প্রবলেমসও পাস অন হবে ফ্রম লোয়ার লেভেল টু হায়ার লেভেল, এবং হায়ার লেভেল যত জানতে পারবে লোয়ার লেভেলের প্রবলেমের কথা তারা সেগুলোকে দূর করবার চেষ্টা করতে পারবে, তার ফলে ওয়ার্কারদের যে এফিসিয়েন্সি সেটা ইমপ্রুভ করবে। তাই তিনি মনে করতেন যে যদি ম্যানেজমেন্ট আর ওয়ার্কাররাই নিজেদের মধ্যে প্রপার ওয়েতে কোঅপারেট করে নেয় তাহলে সেখানে ট্রেড ইউনিয়ন থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। The best result would come from partnership between a trained and qualified management and a cooperative and innovative workforce. একটা প্রতিষ্ঠান তখনই এফিশিয়েন্টলি রান করতে পারে যদি তার ম্যানেজমেন্ট অনেক বেশি এফিশিয়েন্ট হয়। ম্যানেজমেন্টকে এফিশিয়েন্ট হতে গেলে তাদের ট্রেন্ড আর কোয়ালিফাইড হতে হবে। ঠিক একই রকমভাবে একজন ট্রেন্ড আর কোয়ালিফাইড ম্যানেজমেন্ট ওয়ার্কফোর্সকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার সময় ওয়ার্কফোর্সের ভেতরেও ইনোভেটিভ পাওয়ার থাকা উচিত, কারণ ইনোভেটিভ পাওয়ারের মাধ্যমেই কিন্তু প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করা সম্ভব হয়। প্রোডাক্ট যত ডাইভার্সিফাইড হবে তত বেশি মার্কেট ক্যাপচার করা কিন্তু ইজি হয়ে যাবে। কিন্তু ওয়ার্কফোর্স যদি ইনোভেটিভ হয়ও তবুও তাদের মধ্যে যদি কম্পিটিটিভ মাইন্ড থাকে তখন তারা আইডিয়া শেয়ার এবং এক্সচেঞ্জ করতে চাইবে না।
আইডিয়া শেয়ার এবং এক্সচেঞ্জ যদি না হয় তাহলে একটা অর্গানাইজেশন কোনো মতেই প্রপার ওয়েতে রান করতে পারবে না। তাই টেলার মনে করতেন যে একটা পার্টনারশিপ যদি করে দেওয়া যায় একটা এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট আর ইনোভেটিভ ওয়ার্কফোর্সের মধ্যে, যে ওয়ার্কফোর্সরা আবার নিজেদের মধ্যেও প্রপার ওয়েতে কোঅপারেট করবে, তাহলে কিন্তু অর্গানাইজেশনের বেস্ট রেজাল্টটা অ্যাচিভ করতে সুবিধা হবে। দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট পাবলিশড ইন 1911, 1911 সালে তার লেখা বই দ্য প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট পাবলিশ হয়েছিল। এখানে কিন্তু মনে রাখবে এটা এমসিকিউ এবং এসএকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেম অফ দ্য বুক, কে রাইটার, আর কত সালে পাবলিশড হয়েছিল, এটা কিন্তু অল্টারনেটিভ ইয়ারে আসে, অবশ্যই ভালো করে পড়বে। হি ওয়াজ অরিজিনালি এমপ্লয়েড টু ইন্ট্রোডিউস পিস রেট ওয়েজ সিস্টেম, তিনি কিন্তু পিস রেট ওয়েজ সিস্টেমের প্রবক্তা। এটা তো গেল টেলারের কন্ট্রিবিউশন সায়েন্টিফিক ম্যানেজমেন্টে, কিন্তু এই কন্ট্রিবিউশনের জন্য তিনি অনেক প্রিন্সিপালসকে ডেভেলপ করেছিলেন। এবার আমরা দেখে নেব সেই প্রিন্সিপালসগুলো। সায়েন্স নট রুল অফ থাম্ব। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আসার আগে অবধি মনে করা হতো একটা প্রতিষ্ঠান কিভাবে রান করবে তার জন্য প্রপার রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, কিন্তু টেলার প্রথম বলেছিলেন যে শুধুমাত্র রুলস আর রেগুলেশনস অ্যাপ্লাই করে একটা প্রতিষ্ঠানকে ঠিক মতন রান করানো সম্ভব হয় না। তার জন্য প্রপার সায়েন্টিফিক্যাল অ্যানালিসিসের প্রয়োজন, কারণ একটা প্রতিষ্ঠান সবসময় একই রকম এনভায়রনমেন্ট বা পরিস্থিতিতে যে কাজ করবে তা কিন্তু নয়। পরিস্থিতি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেম রুল আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাও হতে পারে। সেই জন্যই আমাদের সায়েন্টিফিক্যাল অ্যানালিসিসের প্রয়োজন, যাতে অর্গানাইজেশন তার নিজের সুবিধা মতো নিজের কিছু রুলস এবং রেগুলেশনসকে চেঞ্জ করতে পারে তার ডিজায়ার্ড অবজেক্টিভ অ্যাটেন্ড করবার জন্য। হারমোনি নট ডিসকর্ড, মানে একটা প্রতিষ্ঠান তখনই ঠিক মতন রান করবে যদি ওয়ার্কার্স আর ম্যানেজমেন্টের মধ্যে প্রপার কোঅর্ডিনেশন থাকে। ম্যানেজমেন্টরা সবসময় ইনফরমেশান, ইনস্ট্রাকশনস, রুলস, রেগুলেশনস পাস অন করবেন ওয়ার্কার্সদের। ওয়ার্কার্সরাও তাদের নিজেদের কাজ করবার প্রবলেমস, ফিডব্যাক, গ্রিভেন্সেস সমস্ত কিছু পাস অন করবে ম্যানেজমেন্টকে। যদি এই প্রসেসটা প্রপার ওয়েতে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রেড ইউনিয়নের কোনো প্রয়োজন হবে না, কিন্তু অর্গানাইজেশন প্রপার ওয়েতেই রান করতে পারবে। কোঅপারেশন নট ইন্ডিভিজুয়ালিজম। এখানে বলা হয়েছিল একটা জবকে আমরা ডিফারেন্ট কম্পোনেন্টে ভাগ করে নিই কাজ করার সুবিধার জন্য, মানে আমরা ডিফারেন্ট গ্রুপে ভাগ করে নিই। প্রত্যেকটা গ্রুপের ডিজায়ার্ড অবজেক্টিভ অ্যাচিভ করবার জন্য আবার তাদের সাব গ্রুপে ভাগ করা হয়, কিন্তু কোনো সাব গ্রুপ শুধুমাত্র একজন ওয়ার্কারকে নিয়ে তৈরি করা হয় না, সেখানে মোর দেন ওয়ান ওয়ার্কার্স থাকে। তাহলে প্রত্যেকটা ওয়ার্কার্সের মধ্যে নিজেদের কোঅপারেশন থাকা দরকার, কারণ কোনো একজন ব্যক্তিকে দিয়ে একটা প্রতিষ্ঠান তার ডিজায়ার্ড অবজেক্টিভ ফুলফিল করতে পারবে না। যত কোঅর্ডিনেশন বেটার হবে তত অর্গানাইজেশনের যে সাব গ্রুপ তারা অনেক তাড়াতাড়ি এফিশিয়েন্টলি কাজ করতে পারবে। সাব গ্রুপগুলো যত এফিশিয়েন্টলি কাজ করবে একটা গ্রুপের ডিজায়ার্ড অবজেক্টিভ তত তাড়াতাড়ি পূরণ হবে। এরপরে প্রত্যেকটা গ্রুপ যদি নিজেদের মধ্যে কোঅর্ডিনেট বা কোঅপারেট করতে পারে তাহলে ওভারঅল অর্গানাইজেশন তার অবজেক্টিভটাকে সহজেই অ্যাচিভ করতে পারবে। সায়েন্টিফিক সিলেকশন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এমপ্লয়িজ। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে কতটা হিউম্যান রিসোর্স রাখা প্রয়োজন তার সায়েন্টিফিক্যাল অ্যানালিসিস হওয়া দরকার, কারণ আমাদের সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ওভার রিক্রুটমেন্ট বা আন্ডার রিক্রুটমেন্ট হতে পারে। যদি আন্ডার রিক্রুটমেন্ট হয় তাহলে প্রতিষ্ঠান তার নিজের অবজেক্টিভ ফুলফিল করতে পারবে না, কারণ তার যতটা ওয়ার্কফোর্স থাকা দরকার ততটা তার ওয়ার্কফোর্স নেই, তাদের ওপর এক্সট্রা বার্ডেন এসে পড়বে, তাদের এফিসিয়েন্সি কমে যাবে। আবার যদি ওভার রিক্রুটমেন্ট হয়ে যায় তাহলে প্রতিষ্ঠানের যতটা ওয়ার্কফোর্স থাকার দরকার তার থেকে বেশি লোক অ্যাপয়েন্টেড হবে, তার মানে কিছু লোকের কাছে কোনো কাজকর্ম থাকবে না, কিন্তু তাদেরকে অর্গানাইজেশনকে প্রোভাইড করতে হবে রেমুনারেশন, তার মানে এই রেমুনারেশন দিয়ে তাদের কস্টটা বেড়ে যাবে। তাই প্রপার ওয়েতে সিলেকশন করা খুব দরকার। এবার যারা বাইরে থেকে আমাদের প্রতিষ্ঠানে আসছে বা কখনো কখনো প্রমোশনে ইন্টারনালও আমাদের রিক্রুটমেন্ট হয়ে থাকে, তাহলে সেই প্রমোশনের ক্ষেত্রেও আমাদের সেই এমপ্লয়ীদের ট্রেনিং দিতে হবে, কারণ তারা যে কাজে যাচ্ছে সেই কাজের জন্য নিজেদেরকে একদম প্রপার ওয়েতে তৈরি করতে পারবে। শুধু তাই নয়, এমপ্লয়িজদের কিছু সেলফ ডেভেলপমেন্ট প্রোগ্রামও দিতে হবে, কারণ এমপ্লয়িজরা যত বেশি ডেভেলপড হবে তত বেশি তারা এফিশিয়েন্ট ওয়েতে কাজ করতে পারবে, যাতে অর্গানাইজেশন নিজের ডিজায়ার্ড অবজেক্টিভ ফুলফিল করতে পারে। ডিভিশন অফ ওয়ার্ক অ্যান্ড ফিক্সিং অফ রেসপন্সিবিলিটি।
সায়েন্টিফিক ম্যানেজমেন্টে বলা হয়েছিল প্রত্যেকটা কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে নিতে, প্রত্যেকটা ভাগ এক একজন ব্যক্তিকে দিয়ে দিতে, এক বা একাধিক ব্যক্তিকে। এটাই হচ্ছে ডিভিশন অফ ওয়ার্ক, যে কোনো একটা পুরো গোটা কাজ কোনো একটা এমপ্লয়কে দিয়ে করানো সম্ভব নয়। কিন্তু শুধুমাত্র কাজ ভাগ করে দিলেই কিন্তু চলবে না, প্রত্যেকটা কাজ করতে গেলে একটা এমপ্লয়কে তার রেসপন্সিবিলিটি নিতে হবে, কিন্তু এই রেসপন্সিবিলিটিও যাতে ওভার বা আন্ডার না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওভার রেসপন্সিবিলিটি যদি হয়ে যায় তাহলে অনেক সময় অটোক্রেসি তৈরি হয়, আবার আন্ডার রেসপন্সিবিলিটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওয়ার্কাররা কিন্তু ঠিকঠাক মতন কাজ করতে পারবে না। স্ট্যান্ডার্ডাইজেশন অফ টুলস অ্যান্ড ইকুইপমেন্টস, এই প্রিন্সিপালস ওয়াইজ একটা প্রতিষ্ঠানের যে সবকটা গ্রুপ থাকবে বা সবকটা ডিপার্টমেন্ট থাকবে, সব জায়গায় স্ট্যান্ডার্ডাইজ টুল এবং ইকুইপমেন্টস রাখতে হবে। কারণ কোনো জায়গায় যদি টুলস এবং ইকুইপমেন্টসটা স্ট্যান্ডার্ডাইজ না হয় তাহলে সেই প্রোডাকশানে বা সেই ডিপার্টমেন্টে যতই এফিশিয়েন্ট ওয়ার্কাররা থাকুক না কেন, বেশি পরিমাণে প্রোডাকশান করা সম্ভব হবে না, আর বেশি পরিমাণে প্রোডাকশান না করলে কিন্তু প্রফিটেবিলিটিটা আস্তে আস্তে কমতে থাকবে। ম্যাক্সিমাম প্রসপারিটি ফর এমপ্লয়িজ অ্যান্ড ম্যানেজমেন্ট, সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মেন মোটোই হচ্ছে একটা অর্গানাইজেশন যাতে ডিজায়ার্ড অবজেক্টিভে তাড়াতাড়ি পৌঁছায় সেদিকে লক্ষ্য রাখা। একটা প্রতিষ্ঠানের সবসময় অবজেক্টিভ থাকবে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা। প্রফিট ম্যাক্সিমাইজেশন যত হবে তত তারা প্রসপার করবে। একটা প্রতিষ্ঠান যখনই প্রসপার করবে তখনই ইনডাইরেক্টলি তাদের এমপ্লয়িজ এবং ম্যানেজমেন্টও কিন্তু প্রসপার করবে। তার জন্য তাদের প্রপার কম্পেনসেশন দিতে হবে, সেটা মানিটারি নন মানিটারি দুটোই হতে পারে। এগুলো গেল সায়েন্টিফিক ম্যানেজমেন্টের প্রিন্সিপাল। এবার আমরা দেখে নেব এই প্রিন্সিপালসগুলো দিয়ে আমরা কাজ করানোর জন্য কোন কোন টেকনিক্সগুলোকে অ্যাডাপ্ট করব। ফার্স্ট ওয়ান ইজ ফাংশনাল ফোরম্যানশিপ। আমরা ফার্স্ট চ্যাপ্টারেই দেখেছিলাম যে একটা ম্যানেজমেন্টের যদি আমরা পিরামিড তৈরি করি, সেই পিরামিডের একদম নিচে থাকে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। এই লোয়ার লেভেল ম্যানেজমেন্টের পার্ট হচ্ছে ফোরম্যানরা। ফোরম্যানরা কী করে, একদম গ্রাসরুট লেভেলে যারা থাকেন মানে ওয়ার্কার্সরা, তাদের কাজকে সুপারভাইজ করেন। কিন্তু টেলার প্রথম বলেছিলেন যে শুধুমাত্র ফোরম্যানকে অ্যাপয়েন্ট করলেই কিন্তু একটা অর্গানাইজেশন ঠিকঠাক মতন কাজ করতে পারবে না, কারণ ফোরম্যান কখনোই ওভারঅল ম্যানেজমেন্টের রিপ্রেজেন্ট করতে পারে না, ওভারঅল ম্যানেজমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারে না। তাই জন্য যে ফোরম্যান অ্যাপয়েন্ট করতে হবে তাকে স্কিলড হতে হবে, তাকে প্রফেশনাল হতে হবে। যদি তারা সেটা হতে পারে তাহলেই কিন্তু তারা লেবারদের দিয়ে প্রপার ওয়েতে কাজ করিয়ে নিতে পারবে। স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড সিম্পলিফিকেশন অফ ওয়ার্ক, সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মাধ্যমে টেলার বোঝাতে চেয়েছিলেন কোনো কাজ আমরা যখন প্রোভাইড করব কোনো ওয়ার্কারকে, তার আগে প্রপার অ্যানালিসিস করে তার একটা স্ট্যান্ডার্ডাইজড লিমিট ফিক্সড করে নিতে হয়। এই সময় আমরা বিভিন্ন রকম জিনিসকে ক্রাইটেরিয়ার মধ্যে আনি যেগুলোকে আমরা অ্যানালাইজ করে থাকি। এবার ওয়ার্কারকে যদি তুমি স্ট্যান্ডার্ডাইজড পারফরমেন্সটা দিয়ে দিতে পারো বা স্ট্যান্ডার্ডাইজড যে টাইম সেটা দিয়ে দিতে পারো, তাহলে ওয়ার্কাররা সেই মতো কাজ করতে পারবে। শুধু তাই নয়, কাজগুলোকে যখন বিভিন্ন ভাগে ভাগ করা হবে তখন সেই ভাগগুলো যেন সিম্পল হয়। একটা অর্গানাইজেশনে যত বেশি লেয়ার্স থাকবে, মানে যত বেশি স্তর থাকবে, অর্গানাইজেশনের স্ট্রাকচারটা তত কমপ্লেক্স হয়ে যাবে। যত এই জটিল পরিস্থিতি তৈরি হবে ততই কমিউনিকেশনে গ্যাপ সৃষ্টি হবে, এবং কমিউনিকেশনে যত বেশি গ্যাপ সৃষ্টি হবে তত কিন্তু অর্গানাইজেশন তার অবজেক্টিভটাকে অ্যাটেন্ড করতে ডিলে করবে। নেক্সট ওয়ান, মেথড স্টাডি। এটা টেলারের একটা ইম্পর্টেন্ট স্টাডি। তিনি বলেছিলেন যে একটা কাজ আমরা বিভিন্ন মেথডে করতে পারি, কিন্তু মেথড স্টাডির মাধ্যমে দেখা হবে যে কোন মেথডে করলে সেই কাজটা আমরা খুব সহজে করতে পারবো এবং তার জন্য রিসোর্সের অপটিমাম ইউটিলাইজেশন হবে। অর্থাৎ বেস্ট মেথড কোনটা সেটা এই স্টাডির মাধ্যমে দেখা হয়, এবং তারপরে সেই মেথডটাকে যখন অ্যাডাপ্ট করা হয় তখন অর্গানাইজেশন একটা মিনিমাম এফর্ট দিয়ে তার ম্যাক্সিমাম রেজাল্ট অ্যাটেন্ড করতে পারে। নেক্সট হচ্ছে মোশন স্টাডি। মোশন স্টাডি মানে মুভমেন্ট। কার মুভমেন্ট? মেন, মেটেরিয়ালস অ্যান্ড মেশিনের মুভমেন্ট। এই সমস্ত মুভমেন্ট করা অত্যন্ত টাইম কনজিউমিং। মোশন স্টাডির মাধ্যমে টেলার দেখিয়েছিলেন যে ম্যানেজমেন্ট যদি এফিশিয়েন্ট হয় তাহলে এই সমস্ত কিছুগুলো মুভমেন্ট করতে তাদের মিনিমাম টাইম লাগবে। যত টাইম কম লাগবে তত অর্গানাইজেশনের এফিসিয়েন্সি বাড়বে, যত এফিসিয়েন্সি বাড়বে তত অর্গানাইজেশন নিজেদের আরও বেশিভাবে প্রসপার করতে পারবে। টাইম স্টাডি। টাইম স্টাডির মাধ্যমে বলা হয়েছিল যে প্রত্যেকটা কাজ করতে ওয়ার্কার বা ওয়ার্কার্সদের একটা স্পেসিফিক টাইম লাগে। তাদেরকে সেই টাইমটা অ্যালট করবার আগে বিভিন্ন বিষয়ে আলোচনা করে একটা স্ট্যান্ডার্ডাইজ টাইম ফিক্সড করে নেওয়া উচিত।
তারপর ওয়ার্কারদের অ্যাকচুয়াল পারফর্ম টাইমকে স্ট্যান্ডার্ডাইজ টাইমের সাথে কম্পেয়ার করে দেখা উচিত। যদি সেক্ষেত্রে দেখা যায় যে স্ট্যান্ডার্ডাইজ টাইমের থেকে কম টাইম ওয়ার্কারদের লেগেছে, তাহলে ওয়ার্কাররা নো ডাউট এফিশিয়েন্ট। কিন্তু যদি অ্যাকচুয়াল টাইমটা অনেক বেশি লাগে দেন স্ট্যান্ডার্ড টাইম, সেক্ষেত্রে ম্যানেজমেন্টকে খুঁজে বার করতে হবে কী কারণের জন্য সেই ডেভিয়েশনটা ঘটেছে এবং তার প্রপার কন্ট্রোল করতে হবে। কন্ট্রোলিং সিস্টেম যত স্ট্রং হবে তত ম্যানেজমেন্ট অনেক এফিশিয়েন্টলি ওয়ার্কার্সদের দিয়ে কাজ করিয়ে নিতে পারবে। নেক্সট ওয়ান ইজ ফ্যাটিক স্টাডি। ফ্যাটিক স্টাডিতে বলা হয়েছিল যে একটা ওয়ার্কার যখন প্রতিষ্ঠানে কাজ করে তখন সারাদিন ধরে যদি তাকে কাজ করতে দেওয়া হয় তাহলে সে ফিজিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টালি এক্সস্টেড হয়ে পড়বে। তাই জন্য তাকে প্রপার ব্রেক পিরিয়ড অ্যালট করতে হবে। ব্রেক পিরিয়ডে কী করবে? সে ইনফর্মাল কমিউনিকেশন করবে। ইনফর্মাল কমিউনিকেশন আমরা আগের ক্লাসেও দেখেছিলাম যে চ্যাপ্টার 1 যখন করেছিলাম, একটা ইম্পর্টেন্ট টুল। ইনফর্মাল কমিউনিকেশনের মাধ্যমে তারা সোশ্যাল যে নিজেদের সিকিউরিটি সেটা অ্যাটেন্ড করবার চেষ্টা করে। তাহলে যত তারা অন্য লোকের সাথে কথা বলবে, নিজেদের ফিলিংস অন্য লোককে শেয়ার করতে পারবে, তত কিন্তু তাদের এক্সস্টেড বা তারা ফ্যাটিক কম হবে। যত তাদের এক্সস্টেড তারা যত কম হবে তত বেশি তারা এফিশিয়েন্ট ওয়েতে কাজ করতে পারবে। নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়াল পিস ওয়েট সিস্টেম। এটা কিন্তু আমরা আগেও দেখেছিলাম। টেলার হচ্ছেন এর প্রধান কন্ট্রিবিউটর। তিনি বলেছিলেন এই স্টাডির মাধ্যমে সমস্ত যে ওয়ার্কফোর্স রয়েছে সেই ওয়ার্কফোর্সকে এফিশিয়েন্ট এবং ইনএফিশিয়েন্ট এই দুটো ভাগে ভাগ করে দেওয়া উচিত। যারা এফিশিয়েন্ট তাদের জন্য আলাদা ওয়েজ সিস্টেম বা ওয়েজ রেট ফিক্সড করা উচিত, যারা ইনএফিশিয়েন্ট তাদের জন্য আলাদা ওয়েজ সিস্টেম ফিক্সড করা উচিত। তাতে কি হবে? যারা এফিশিয়েন্ট তারা অবভিয়াসলি হাই ওয়েজ রেট অ্যাটেন্ড করতে পারবে। যত তারা বেশি ওয়েজ পাবে তত তারা বেশি মোটিভেটেড হয়ে যাবে কাজ করবার জন্য, তত তারা অনেক এফিশিয়েন্টলি কাজ করতে পারবে। ঠিক অর্থাৎ এই সিস্টেমের মাধ্যমে আমরা যারা এফিশিয়েন্ট ওয়ার্কার তাদেরকে রিওয়ার্ডেড করতে পারছি, কিন্তু অ্যাট এ সেম টাইম এই সিস্টেমের মাধ্যমে যারা ইনএফিশিয়েন্ট তাদের আমরা পেনালাইজডও করতে পারছি, কারণ তারা সেম কাজ করেই অনেক কম স্যালারি পাবে। তখন তারা কি করবে? তখন তারা নিজেদের ডেভেলপ করার চেষ্টা করবে যাতে তারা এফিশিয়েন্টলি কাজ করতে পারে। যখন তারা নিজেদের ডেভেলপ করে এফিশিয়েন্ট ওয়েতে কাজ করবে তখন তারা আবার হাই ওয়েজ রেট পাবে। তাহলে এইভাবেই ইনডাইরেক্টলি পুরো ওয়ার্কফোর্সকে অনেক বেশিভাবে মোটিভেটেড করা কিন্তু সম্ভব। এগুলো তো পুরোই গেল টেলারের কন্ট্রিবিউশন এবং তার প্রিন্সিপালস টেকনিক্স। কিন্তু আমরা জানি যে কোনো স্টাডিরই লুপহোলস থাকে, সেরকমই টেলারের সায়েন্টিফিক ম্যানেজমেন্টেরও অনেক লুপহোলস ছিল। সেগুলোই হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কনক্লুশনের পার্ট। দেখে নেব সেগুলো কি কি। ফার্স্ট ওয়ান ইজ এক্সপেন্সিভ প্ল্যান। এই সায়েন্টিফিক ম্যানেজমেন্টে কি বলা হয়েছিল? প্রত্যেকটা কাজকে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে। কোন ভাগে ভাগ করা হবে, কোন মেথড অ্যাডাপ্ট করা হবে, তার জন্য প্রপার অ্যানালাইসিস করতে হবে। সেই অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের রিক্রুট করতে হবে, প্রপার রেমুনারেশন দিতে হবে। তার মানে একটা কাজ করবার জন্য যে প্ল্যানের দরকার সেই প্ল্যানটা ইটসেলফই অনেক এক্সপেন্সিভ। যে প্রতিষ্ঠানগুলোর ক্যাপিটাল বেস অনেক স্ট্রং নয় তারা কিন্তু সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অ্যাডাপ্ট করতে পারবে না। নেক্সট ওয়ান ইজ টাইম টেকিং। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট পুরোটাই অ্যানালিসিসের ওপর বেস করে গড়ে উঠেছে। যে কোনো কাজের জন্য যখনই অ্যানালিসিস করতে হবে তখনই কিন্তু সেই কাজটা অনেক বেশি টাইম টেকিং হয়ে যাবে। যত টাইম বাড়বে তত প্রোডাকশান ডিলে হবে, তত আমাদের কাজ করতে দেরি হবে এবং অর্গানাইজেশন তার অবজেক্টিভ অ্যাটেন্ড করতে দেরি করবে। নেক্সট, মোনোটনি অ্যামং ওয়ার্কার্স। সায়েন্টিফিক ম্যানেজমেন্টে বলা হয়েছিল কাজগুলোকে প্রত্যেকটা ভাগে ভাগ করে দিতে এবং প্রত্যেকটা ভাগের দায়িত্ব একজন ওয়ার্কার বা একাধিক ওয়ার্কারের মধ্যে দিয়ে দিতে। কারণ টেলার ভাবতেন যে একই কাজ করতে করতে ওয়ার্কাররা সেই কাজে অনেক এফিশিয়েন্ট হয়ে উঠবে, ফলে তাদের টাইম কম লাগবে এবং প্রোডাক্টিভিটি বাড়বে। কিন্তু ইন রিয়েলিটি সেটা কিন্তু নাও হতে পারে। একই কাজ করতে করতে ওয়ার্কার্সরা একঘেয়ে হয়ে যেতে পারে কাজটা তাদের কাছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাদের এফিসিয়েন্সি লেভেলটা আস্তে আস্তে কমবে। এফিসিয়েন্সি লেভেল কমার অর্থ হচ্ছে তাদের প্রোডাক্টিভিটিও কিন্তু ধীরে ধীরে কমবে, ফলে অর্গানাইজেশনের যে ওভারঅল অবজেক্টিভ সেটা কিন্তু হ্যাম্পার্ড হবে। নেক্সট ওয়ান ইজ অটোক্রেসি। এখানে কি করা হয়? প্রত্যেকটা কাজ বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়, দিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টটা এক একটা হেডের আন্ডারে থাকে, যারা ম্যানেজমেন্টের বিভিন্ন লেভেলের মধ্যে যুক্ত। সাধারণত মিডল লেভেল ম্যানেজমেন্ট যারা থাকেন তারা এই কাজটা করে থাকেন। তো সেই ক্ষেত্রে তারা অটোক্রেট হয়ে উঠতে পারেন। মানে
ম্যানেজমেন্টের মেন কাজই হচ্ছে ফ্লো অফ ইনফরমেশান। তারা ইনস্ট্রাকশান ওয়ার্কারদের হয়তো দিয়ে দিল, কিন্তু সেই কাজ করতে হয়তো ওয়ার্কারদের কোনো প্রবলেম হচ্ছে, বা সেই কাজ করতে গিয়ে ওয়ার্কারদের হয়তো কোনো গ্রিভেন্সেস থাকছে, কিন্তু তারা সেদিকে যদি দৃষ্টিপাত না করে এবং সেই ইনফরমেশানগুলোকে যদি পাস অন না করে হায়ার অথরিটির কাছে, তাহলে ওয়ার্কারদের যে অবজেক্টিভ সেটা কিন্তু ফুলফিলড হবে না। তখন কী হবে, তখন ওয়ার্কাররা আর সেই কাজ করতে চাইবে না, তাদের প্রোডাক্টিভিটি লেভেল কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আন্ডার এস্টিমেট দ্য ইম্পর্টেন্স অফ ট্রেড ইউনিয়নস। যে কোনো প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু টেলার বলেছিলেন যে যদি এক ম্যানেজমেন্ট আর ওয়ার্কারের মধ্যে প্রপার কোঅপারেশন থাকে সেখানে ট্রেড ইউনিয়নের দরকার হয় না। কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবে ম্যানেজমেন্ট এবং ওয়ার্কারদের মোটো কিন্তু আলাদা। ম্যানেজমেন্টরা চাইবে ওভারঅল অবজেক্টিভ, প্রতিষ্ঠানের অবজেক্টিভটাকে ফুলফিল করতে, মানে প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে। প্রফিটকে ম্যাক্সিমাইজ করার অর্থ হচ্ছে কস্টকে মিনিমাইজ করা। কস্ট মিনিমাইজ করতে গেলে সেক্ষেত্রে ওয়ার্কারদের যে স্যালারি থাকবে সেখানে ফেয়ার স্যালারি হয়তো তাদের প্রোভাইড করা যাবে না, কিন্তু ওয়ার্কারদের মোটো হচ্ছে নিজেদের ওয়েজ রেটকে ম্যাক্সিমাম করা। ফলে দুটো মোটো কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে। ওয়ার্কার আর ম্যানেজমেন্টের মধ্যে কনফ্লিক্ট যত বাড়বে তত প্রোডাকশানের যে গ্রোথ সেটা হ্যাম্পার্ড হবে, কারণ প্রোডাকশান সঠিকভাবে হতে পারবে না। ফলে সেই অর্গানাইজেশনটা কম্পিটিশানে টিকে থাকতে পারবে না, ফলে ওভারঅল অর্গানাইজেশনের মোটোটা কিন্তু হ্যাম্পার্ড করবে। সেই জন্য ট্রেড ইউনিয়ন এক্ষেত্রে কিন্তু ব্রিজের ভূমিকা পালন করে থাকে, মানে ট্রেড ইউনিয়ন এখানে ওয়ার্কারদের সাথে ম্যানেজমেন্টের যাতে কনফ্লিক্ট না হয় সেটা বজায় রাখার চেষ্টা করে। তারা এমনভাবে কাজ করে যাতে একটা অর্গানাইজেশন তার প্রফিটকেও ম্যাক্সিমাম করতে পারে, কিন্তু সেই সাথে যাতে ওয়ার্কারদের কোনো রকম প্রবলেম না হয়, তারা প্রপার রেমুনারেশন পায়, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা ট্রেড ইউনিয়নেরই ইম্পর্ট্যান্ট কাজ। নেক্সট, নট সুইটেবল ফর স্মল স্কেল অর্গানাইজেশনস। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট যেটা করা হয়েছিল সেটাই কিন্তু পুরোটাই অ্যানালিসিসের ওপর বেস করে করা হয়েছিল, এবং অর্গানাইজেশনের যে স্ট্রাকচারটার কথা বলা হয়েছিল সেটা কিন্তু অনেক বেশি কমপ্লেক্স ছিল। শুধু তাই নয়, অ্যানালিসিস করতে গিয়ে আমাদের অনেক এক্সিকিউটিভকে অ্যাপয়েন্ট করার দরকার হতে পারে, সেই এক্সিকিউটিভদের রেমুনারেশন প্রোভাইড করবার দরকার হতে পারে। অর্থাৎ পুরো প্রসেসটাই কিন্তু অনেক কমপ্লেক্স এবং এক্সপেন্সিভ। একটা স্মল স্কেল অর্গানাইজেশনের ক্যাপিটাল বেস কিন্তু স্ট্রং হয় না। যদি ক্যাপিটাল বেস স্ট্রং না থাকে তাহলে সেই স্মল স্কেল অর্গানাইজেশনগুলো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অ্যাডাপ্ট করবে কী করে? তাই এগুলো শুধুমাত্র লার্জ স্কেল অর্গানাইজেশনের ক্ষেত্রেই কিন্তু সম্ভব। নেক্সট হচ্ছে কনফিউশন অ্যামং ওয়ার্কার্স। এখানে কি বলা হয়েছে, প্রত্যেকটা কাজকে ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড আছে, তাদের নিচে বিভিন্ন সিস্টেম আছে, যারা গ্রুপ আছে তাদের হেড আছে, গ্রুপের নিচে সাব গ্রুপ আছে তাদের হেড আছে। এবার ইনফরমেশানটা যখন টপ লেভেল থেকে লোয়ার লেভেলে পাস অন হচ্ছে তখন সেক্ষেত্রে কিন্তু ইনফরমেশানটা যে লিডাররা যেভাবে ইন্টারপ্রেট করতে পারবে তারা সেইভাবে তাদের ওয়ার্কার্সদের কাছে রিপ্রেজেন্ট করবে। ফলে ওয়ার্কার্সদের মধ্যে অ্যাম্বিগুইটি সৃষ্টি হবে যে অ্যাকচুয়ালি কী করতে বলা হয়েছে। যত বেশি কনফিউশন হবে তত বেশি কনফ্লিক্ট হবে, যত কনফ্লিক্ট বাড়বে তত অর্গানাইজেশন তার ডিজায়ার্ড অবজেক্টিভ অ্যাটেন্ড করতে পারবে না। এটা গেল সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এবং সেই টেলারের কন্ট্রিবিউশন কী আছে সেই সায়েন্টিফিক ম্যানেজমেন্টে। সায়েন্টিফিক ম্যানেজমেন্টের লুপহোলসগুলোকে নিয়েই পরবর্তীকালে ফেয়ল তার 14th প্রিন্সিপাল ডেভেলপ করেছিলেন, যেগুলো আরও ম্যানেজমেন্টে ভীষণভাবে প্রাসঙ্গিক ধরা হয়। সেই বিষয় নিয়ে আমরা এর পরের ক্লাসে আলোচনা করব।